মাত্রই হসপিটাল থেকে ফিরছে বিভোর। আজ পেশেন্ট কম থাকায় বিকেলেই চলে এসেছে। এতদিনের ব্যাপার অন্য ছিল, কিন্তু এখন তার জন্য অপেক্ষা করার লোক আছে, তার চিন্তায় চিন্তিত হওয়ার একটা মানুষ আছে। আগের ব্যাপার হলে কোনো পেশেন্ট না থাকলেও সে হসপিটালে পড়ে থাকতো, কারণ তার বোন টিউশন পড়ে ফিরতই সন্ধ্যার পর, তাই তখন ইচ্ছে করে আসতো না সে। এখন সে আসবে, প্রায় আসবে। ক্লান্ত শরীরটা নিয়ে সোফায় গাইলিয়ে দিল বিভোর। এতক্ষণ জুইয়ের ঘরে থাকলেও বিভোরের গাড়ির আওয়াজ পেয়েই সরিতে ছুটে চলে এসেছে রান্নাঘরে। এক গ্লাস ঠান্ডা জল সে এগিয়ে দেয় বিভোরের দিকে। জলটা খেয়ে শরীরের ক্লান্তি দূর করুন ডাক্তার সাহেব। মাথা তুলে তাকালো বিভোর সৈরিতির দিকে। ওর হাত থেকে জলটা নিয়ে টেবিলে রেখে হ্যাঁচকা টান মারে সৈরিতির হাত ধরে। সৈরিতি সোজা এসে পড়ে বিভোরের কোলে। সৈরিতির এলোমেলো হয়ে থাকা চুলগুলো সযত্নে কানে গুজে দেয় বিভোর। সৈরিতি প্রেমিক পুরুষের প্রেমময় ছোঁয়ায় অধিক পরিমাণে কেঁপে ওঠে। কি করছেন কি? সৈরিতির শরীরের কম্পন অনুভূত হয় বিভোরের শরীরে। সেই কম্পন দ্বিগুণ বাড়িয়ে দিতে বিভোর সৈরিতির কানের দিকে এগিয়ে গেল। আমার শরীরের ক্লান্তি দূর করার একমাত্র উপায় যে তুমি সন্ধ্যাবতী। বিভোরের নেশা মাখানো কণ্ঠস্বরে সৈরিতির মন জুড়ে প্রজাপতির উড়ান শুরু করে। কথাগুলো ঠোঁটের কাছে এসেও সব আটকে যায়। জুই আছে, থাকুক, ও দেখে ফেলবে। বোনটা আমার যথেষ্ট বড় হয়েছে। দাদা বৌদির প্রাইভেট মোমেন্ট সে আসবে না। আমার অস্বস্তি হচ্ছে। বিভোর সরিতিকে ছেড়ে ওকে পাশে বসিয়ে দেয়। খুব জোরে জোরে শ্বাস নিতে থাকে সে। কবে তোমার স্বস্তির কারণ হব সন্ধ্যারানী? সৈরিতি বিভোরের দিকে তাকালো। করুণ চোখে তাকিয়ে আছে বিভোর সৈরিতির দিকে। সময় লাগবে। বেশ, হসপিটাল থেকে এসেছেন, যান চেঞ্জ হয়ে আসুন। আমি নই, তুমিও যাবে চেঞ্জ করতে, চলো। ভুরু কুচকে তাকায় সৈরিতি বিভোরের দিকে। সৈরিতির মনে অনেক প্রশ্ন। কেন? আমি কেন চেঞ্জ করব? মামনি ইনভাইট করেছে তোমাকে আর আমাকে। একটু পর জুইকে নিয়ে আমরা সেখানে যাব। মামনি বলতে জুইয়ের মা? আমার মৃত মায়ের ছোট বোন, আমার একমাত্র মাসিমণি আর জুইয়ের মা। জুই কি তাহলে আর আসবে না? কালকে মামনিরা দীঘা যাবে, আমাদেরকেও যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমি না করে দিয়েছি। কেন না করে দিলেন? বিভোর সরিতির কোমর ধরে ওর একদম কাছে নিয়ে আসে। ফিসফিস করে বলে ওঠে, কারণ আমরা নেক্সট উইকে মালদ্বীপ যাচ্ছি। কি? আমরা হানিমুনে যাচ্ছি মালদ্বীপ। ভাই আর নিতু বৌদিও যাবে? পাগল নাকি? নিতুর এই অবস্থায় ওকে বেড়াতে নিয়ে যাব? তাহলে কাছে পিঠে কোথাও চলুন না, মালদ্বীপ অনেক দূর, আমার একা একা বোরিং লাগবে। বিভোর সরিতির কোমর ধরে আরও কিছুটা টেনে আনে নিজের দিকে। বিভোরের বুকের সাথে লেপ্টে আসে সে। আমি আছি তো, তবু বোরিং লাগবে? সরিতি দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ না। তারপরে মুখ লুকায় বিভোরের বুকে। বিভোর সরিতির এরকম লজ্জা পাওয়া দেখে মুখ টিপে হাসে। ম্যাডাম কি লজ্জা পাচ্ছে? সরিতি কোনো উত্তর দেয় না, আরও শক্ত করে জড়িয়ে ধরে বিভোরকে, যেন নিজের সমস্ত সুখ শান্তির বীজ বিভোরের বুকের মধ্যেই নিহিত। বিভোর দুহাত দিয়ে ভালো করে জড়িয়ে ধরে সৈরিতিকে। তারপর গলার স্বর অত্যন্ত নিম্ন করে বলে, জুই চলে যাওয়ার পর কিন্তু পুরো বাড়িতে তুমি আর আমি একা। এই দুজনের সংসারে তোমার লজ্জা ভাঙা এতটা কষ্টকর হবে না আমার। সৈরিতি বিভোরের বুক থেকে মাথা তুলে সরু চোখে তাকায় ওর দিকে। সৈরিতিকে দেখে বিভোর চোখ মারে। সৈরিতি বিভোরের বুকে আঘাত হানে। ধ্যাৎ, অসভ্য। যেন সন্ধ্যাবতী, তোমার এই লজ্জা দেখে আমার মনে হচ্ছে তুমি যেন সেই অষ্টাদশী কিশোরী। এত লজ্জাবতী হও না সন্ধ্যারানী, আমি যে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। নিয়ন্ত্রণ হারানোর অনেক সময় পাবেন, এখন জানতো ফ্রেশ হয়ে আসুন। কিন্তু বিভোর আবারও ফিরে এসে জড়িয়ে ধরতে চায় সৈরিতিকে। সৈরিতি সোফা থেকে কুশনটা তুলে ছুঁড়ে দেয় বিভোরের দিকে। যান। বিভোর বেজার মুখ করে বিদায় নেয় সৈরিতির কাছ থেকে। বিভোর চলে যাওয়ার 5 মিনিট পর জুই আসে সৈরিতির কাছে, এসে জড়িয়ে ধরে রীতিকে। কি ব্যাপার? আমার ছোট ননদিনীর এত আনন্দ কিসের? বাড়ি যাবে বলে? ইস, আমার বাড়ি যেতে একটু ইচ্ছে করছে না, তোমাকে মিস করব। তবে আমার আনন্দ তো অন্য এক জায়গায়। তা ননদিনী কি বৌদির সাথে তার আনন্দ শেয়ার করবে? তার জন্যই তো এলাম। তাহলে বলে ফেলো। জুই রীতিকে ছেড়ে সরিতির সামনে হাসি হাসি মুখ করে দাঁড়ায়। মৈনাকদা আগামী মাসে বেস্ট সাইকোলজি অ্যাওয়ার্ড পাচ্ছে। সরিতি ভুরু কুচকায়। অনেক চিন্তা করেও মৈনাক নামের কোনো মানুষকে খুঁজে পায় না ওর ভাবনায়। মৈনাকদাটা কে গো?
এ বাবা, তোমাকে তো ওর নামটাই বলা হয়নি। মৈনাক দা হলো সেই মানুষ যার অনুপ্রেরণায় আমি মনের ডাক্তার হতে যাচ্ছি। ও, তাই বলো। তবে দাদা বলছো কেন? ওটা আমার একটা বদ অভ্যাস। অনেক চেষ্টা করেও উনি আমার এই অভ্যাসটা পাল্টাতে পারেননি। এবার পাল্টে ফেলো, না হলে যে তোমার পরবর্তী প্রজন্ম ওনাকে মামা আর নয়তো তোমাকে পিসি বলে ডাকবে। হো হো করে সশব্দে হেসে ওঠে সৈরিতি আর জুই। এটা কিন্তু দারুণ বলেছো বৌদি। ননদিনী, আমার ভাবি নন্দাইকে তাহলে তার বৌদির তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে দিও। এখানে কী নিয়ে কথা হচ্ছে? বিভোর পকেটে হাত দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে জুই আর সৈরিতির দিকে। জুই ভয়ে ঢোক গেলে বিভোর যদি শুনতে পায় কথাটা তাহলে ওর আর রক্ষা নেই। করুণ চোখে সৈরিতির দিকে তাকালে সৈরিতি ভরসা দেয় জুইকে। বিভোর ততক্ষণই এগিয়ে এসেছে ওদের দিকে। বললে না তো কী নিয়ে কথা বলছিলে? নন্দাই, বৌদি, এই শব্দগুলো শুনলাম মনে হয়। জুই ভয়েতে চোখ বোঝে। সৈরিতি একটা বোকা বোকা হাসি দেয় বিভোরের দিকে। বিভোর ভুরু কুঁচকে তাকায়। আসলে আমি জুইকে বলছিলাম আমার ভাইয়ের কথা। একদিকে ও আমার দাদা, আবার অন্যদিকে ও আমার ছোট নন্দাই। আবার তেমনই আপনার আর নিতু বৌদির ক্ষেত্রেও একই। ও তাই বলো। আমি আবার ভাবলাম এই জুই শাকচুন্নিটা আবার কোথাও নিজের মনটা ফেলে এসেছে নাকি। জুই কটমট করে তাকায় বিভোরের দিকে। এতক্ষণ ভয়টা ক্ষণিকের রাগে পরিণত হয়েছে তার। তুমি আমাকে শাকচুন্নি বললে বিভোরদা, তাহলে তুমি কি? আমি যদি শাকচুন্নি হই তাহলে তুমিও শাকচুন্নির দাদা শাকচুন্না। এই জুই, শাকচুন্নাটা আবার কি গো? কেন বৌদি, তুমি জানো না মেয়েরা যদি শাকচুন্নি হয় তাহলে পুরুষরা হবে শাকচুন্না? হো হো করে হেসে ওঠে সৈরিতি। আবারও জুইয়ের প্রতি একটা অনুভূতি জমাট বাঁধে ওর মনের ভেতর। মাত্র 24 ঘন্টাতেই ওকে কত আপন করে নিয়েছে জুই, সেটা ভেবেই মনটা ভালো লাগায় ভরে ওঠে তার। ছোটবেলা থেকে একটা বোনের খুব শখ ছিল ওর, যাকে ও নিজের হাতে সাজাবে, মানুষ করবে। কিন্তু সেই আশা তখন পূরণ না হলেও সৈরিতির মনে হয় এখন যেন সে আশা পূরণ হতে চলেছে। সৈরিতিকে ভাবতে দেখে জুইয়ের সামনে হাত নাড়ায়। কোথায় হারিয়ে গেলে বৌদি? ঘোর কাটে সৈরিতির। মুচকি হাসি মুখের মধ্যে সবসময় বিরাজমান তার। তোমরা দাদা বোনে ঝগড়া করো, আমি ততক্ষণে রেডি হয়ে আসি। ও বৌদি গো, আমাকে সাথে করে নিয়ে যাও, না হলে এই মাথার ডাক্তার আমার মাথা খারাপ করে দেবে। সৈরিতি যেতে গিয়েও পিছিয়ে আসে, ঘুরে দাঁড়ায় জুইয়ের মুখোমুখি। তুমিও তো মনের ডাক্তার, উনি তোমার মাথা খারাপ করালে তুমি ওনার মন খারাপ করে দিও। না বাবা, দরকার নেই। শেষে যদি মাথার ডাক্তার মন খারাপ করে মানসিক রোগীতে পরিণত হয়ে যায় তখন ওর পেশেন্টগুলো এসে আমাকে ওটিতে ঢুকিয়ে দেবে। জুইয়ের কথা শুনে বিভোর জুই এর মাথায় গাঁটটা মারে। জুই মাথায় হাত দিয়ে মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে। সৈরিতি ওদের বাচ্চামি দেখে মুচকি হেসে চলে যায় রেডি হতে। সৈরিতি চলে গেলে জুই বিভোরের সামনে এসে হাত পেতে দাঁড়ায়। দাও, এবার আমার ট্রিটটা দাও। কিসের ট্রিট? কিসের ট্রিট মানে? অনেকগুলো ট্রিট বাকি আছে। প্রথমত লুকিয়ে লুকিয়ে ভার্চুয়ালি প্রেম করার জন্য, দ্বিতীয়ত নিজের অজান্তে নিজের প্রেমিকাকেই বিয়ে করার জন্য, আর তৃতীয়ত আমি এত পরিশ্রম করে তোমাদের মিলিয়ে দিলাম। ট্রিট তো বানতা হ্যাঁ। তোর কাছে তো আমি অনেক ঋণ রে পাগলি। ওইসব ঋণ টিন আমি বুঝি না। আমরা দীঘা থেকে ফিরলে একটা গোটা দিন আমাকে, বৌদিকে আর নতুন দিদিকে নিয়ে পুরো কলকাতা ঘোরাতে হবে। কলকাতা ঘুরিসনি কোনো দিন? নিজের শহরে লক্ষ লক্ষ কোটি কোটি বার ঘুরলেও কোনোদিনও পুরনো হয় না, তার ওপর কলকাতা। রাতের গভীরতা যত বাড়তে থাকে ততই যেন কলকাতা শহরটাকে মায়াময়ী লাগে। রাতের নির্জনতা একটা আলাদাই রূপ দেয় কলকাতা শহরটাকে। দিনের আলোয় লোকজন, যানবাহনের ঠাসা কলকাতা নগরী, চাঁদের আলোয় একদম নির্জন, ল্যাম্পপোস্টের আলোয় সেজে ওঠে কলকাতা নগরী। এই কলকাতা শহরেই কোনো একটা জায়গায় নীল গাড়ির মধ্যে বসে আছে বিভোর আর তার সন্ধ্যা তারা। ঘড়ির কাঁটা এখন একটা সুই সুই। জুইদের বাড়ি থেকে ডিনার করে বেরিয়েছে 11টার সময়। তারপর আর বাড়িতে ফিরতে ইচ্ছে হয়নি বিভোরের। সৈরিতির সম্মতি নিয়ে বেরিয়ে পড়েছে রাতের কলকাতা ভ্রমণে। সৈরিতির এই প্রথম রাত্রিবেলায় কলকাতায় বেরোনো, জীবনসঙ্গীর সঙ্গে প্রথম ভ্রমণ, এটা তার আকাঙ্ক্ষা। সৈরিতি এপাশ ওপাশ তাকায়। নিজেকে ছাড়া আর কোনো মেয়ের অস্তিত্ব সে এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না। বিভোরের দিকে তাকায়। আকাঙ্ক্ষাটাকে? আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড কথাটা শুনে সৈরিতির চোখ বড় বড় হয়ে যায়, যেন মনের ভেতরে খুব জোরে একটা বিস্ফোরণ ঘটল। আবার গার্লফ্রেন্ডের প্রসঙ্গ তুলেছেন? আর একবার এই গার্লফ্রেন্ড শব্দটা আমার সামনে উচ্চারণ করলে গাড়ি থেকে ফেলে দেবো কিন্তু।
তোমার মাথায় শুধু আমাকে ফেলে দেওয়ার চিন্তা ঘোরে, তাই না? সেদিন বারান্দা থেকে ফেলে দেবে বললে, আর আজকে গাড়ি থেকে। তা আমাকে তোলার শক্তি আছে তো? আমি একা না পারলে জুইকে ডাকবো, ওকে দিও, না হলে আমার বেস্ট ফ্রেন্ড তিথিকে ডাকবো। ওরাও না পারলে? সরিতে একটা রহস্যজনক হাসি দিয়ে বিভোরের দিকে এগিয়ে গেল। বিভোর সরিতের হাসি দেখে ঘাবড়ে যায়। সন্দীপ স্যারকে ডাকবো, আমার স্যান্ডিকে। স্যারদের সম্মান দিয়ে ডাকতে হয়, ওইসব স্যান্ডি ট্যান্ডি না। ওই সন্দীপ স্যারকে যদি আর একবার এইসব নামে ডেকেছ, তাহলে তাকে মেরে স্যান্ডউইচ বানিয়ে দেব। তখন তাকে স্যান্ডউইচ স্যার বলে ডেকো। তাহলে আমিও আপনার ওই আকাঙ্ক্ষাকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। নিজেকে কি করে তক্তা বানাবে সন্ধ্যাবতী? সরিতে ভুরু কুচকায়। বিভোরের কথা ঠিকমতো বোধগম্য হয় না তার। মানে? তুমি তো আমার প্রিয় আকাঙ্ক্ষা, সৈরিতি সন্ধ্যা কাঞ্জিলাল। সরিতি কপাল চাপড়ায়, তারপর বিভোরের থেকে সরে জানালার বাইরে মুখ বার করে। ক্ষণিকের মধ্যেই হঠাৎই লাফিয়ে ওঠে সে। বিভোর ভরকে যায়। চা চা, আমি মাটির ভারে চা খাবো। ও গড, ভয় পেয়ে দিয়েছিলে পুরো। এরকমভাবে কেউ লাফায়? আমি কি করব? আপনি তো জানেনই আমার বহুদিনের শখ রাত্রিবেলা কলকাতা ভ্রমণ, আর সঙ্গে রাস্তার ধারে মাটির ভারে ধোয়া ওঠা গরম চা। বিভোর মুচকি হাসে। সরিতির দুটো হাত দু হাতের মুঠোয় ধরে হাতে একটা নাতি দীর্ঘ চুম্বন এঁকে দেয়। এই প্রথম বিভোরের ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে সরিতির মন। তাই তো আজ দুজন সারা রাত কলকাতার অলিতে গলিতে হেঁটে বেড়াবে। তাহলে চলুন চাটা খেয়ে আসি। দুজন গাড়ি থেকে নেমে সামনের চায়ের দোকানে যায়। গিয়ে ব্রেঞ্চে বসে দুজন। বিভোরকে দেখে চায়ের দোকানদার এগিয়ে আসে ওদের দিকে। কি দাদাবাবু, আজ 1 মাস কোনো দেখা নেই আপনার? প্রত্যেক সপ্তাহে আপনি আর দিদিমণি আসতেন, কিন্তু গত 1 মাস ধরে যে আপনার আর দিদিমণির কোনো খবর নেই। দোকানদারের কথায় কৌতূহল জাগে সৈরিতির মনে। সৈরিতি সন্দেহজনকভাবে তাকায় বিভোরের দিকে। এই দিদিমণিটাকে, ওকে সেটা জানতে হবে। সরিতি বিভোরের দিকে তাকালেও বিভোরের কোনো পাত্তা নেই। সে দোকানদারের সাথে কথা বলতে ব্যস্ত। শিবুদা, তোমার দিদিমণির বিয়ে হয়ে গেছে। সে এখন তার শ্বশুরবাড়িতে থাকে, আর আমার পাশে যে দিদিমণি বসে আছে সে আমার স্ত্রী। দোকানদার সরিতির দিকে তাকায়। সরিতির এই দিকে খেয়াল নেই। সে এখন গভীর চিন্তা করছে মনের ভেতরে। শিবু একগাল হেসে বলে, নমস্কার বৌদিমণি, দাদাবাবুর পাশে আপনাকে খুব মানিয়েছে। কিন্তু সরিতে এবার ভাবনা থেকে বেরিয়ে আসে। মুখে একটা মেয়েকে হাসি রেখা টেনে আনে। ধন্যবাদ দাদা। আচ্ছা দাদা, একটু আগে যে দিদিমণির কথা বললেন, এই দিদিমণিটাকে? বিভোর চট করে তাকায় সরিতির দিকে। সরিতির চোখের চাহনি দেখে মুখ টিপে হাসে বিভোর। সেটা দেখে সরিতি আরও রেগে যায়। কটমট করে বিভোরের দিকে তাকিয়ে আবার শিবুকে শুধায় সে। রাতের বেলায় আপনার দাদাবাবু ওই দিদিমণিকে নিয়ে আসতেন? হ্যাঁ, রাত্রিবেলাতেই তো আসতেন। আর ওই দিদিমণি তো দাদাবাবুর বোন, বিনিতা দিদি। বিনিতার নাম শুনে সরিতি ভরকে যায়। নিজের বোকামি বুঝতে পেরেই বিভোরের দিকে তাকায় সে। একটা বোকাশোকা ভাব নিয়ে বিভোরের সাথে টান দিয়ে কথা বলে। নিতু বৌদির সাথে আসতেন, এটা তো আগে বললেন না আপনি? আমি তো খালি খালি ওদের কথোপকথনের মাঝে শিবুদা নিজের কাজে চলে যায়। বিভোর চারদিকটা লক্ষ্য করে সরিতির দিকে খানিকটা ঝুঁকলো। সরিতির মাথাটা চট করে পিছনে হেলে যায়। তুমি এত হিংসুটে, সেটা আমার জানা ছিল না তো হিংসারানি। প্রসঙ্গটা যখন আপনার, তখন আমি ভীষণ হিংসুটে। তাহলে যে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছিলে, আবার কি যেন বলছিলে, বাচ্চার বাবা। কথাটা শেষ করার আগেই বিভোরের মুখে হাত দেয় সরিতি। বিভোর ভুরু কুচকে তাকায়। আমি বেঁচে থাকতে এমনটা কোনোদিনও হতে দেব না ডাক্তার, ভোর সাহেব। বিভোর সরিতির হাতটা নিজের মুখ থেকে সরায়, তারপর ওর হাতের ওপর নিজের হাতটা রাখে। তাহলে তখন বলছিলে কেন? আমি বললাম আমি বেঁচে থাকতে হতে দেব না, মরে গেলে তো। সরিতির মুখ চেপে ধরে বিভোর। সরিতি চুপ হয়ে যায়। বড্ড বেশি বাজে কথা বলতে শিখেছ তুমি। কথা বলা একবার শুরু করলে কোথায় থামতে হয় সেটাই ভুলে যাও। মধুচন্দ্রিমায় গিয়ে তোমার মুখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, সে দায়িত্ব আমি নিচ্ছি বলে চোখ মারে বিভোর। সরিতি চোখ বড় বড় করে তাকায় বিভোরের দিকে। জানেন তো ডাক্তার সাহেব, এতদিন আপনি আমার পরিচয় সম্পর্কে অজ্ঞত ছিলেন, ভালো ছিল তখন। আপনার আঘাতগুলো মানা যেত, কিন্তু এখন এই কথার আঘাতগুলো ঠিক হজম হচ্ছে না। পাবলিকলি এইসব কথা কেউ বলে? বিভোর সরিতির দিকে ঝুঁকে ওর কোমরটা নিজের হস্তগত করে। সরিতি বিভোরের হাতটা কোমর থেকে সারানোর বৃথা চেষ্টা চালিয়ে যেতে লাগে। এখন পাবলিকলি অনেক কিছু হয়ে যাচ্ছে, আর তুমি এইসব সাধারণ কথাগুলো নিয়ে ভাবছো?
একটু তো আমিষ হও ডার্লিং, এরকম নিরামিষ হয়ে থাকলে যে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। সৈরিতি বিভোরের বুকে হাত দিয়ে ওকে দূরে সরিয়ে দেয়, তারপর নিজে উঠে পড়ে বেঞ্চ থেকে। বিভোরের কানের কাছে যায়। আমি আমিষ হলে নিজেকে সামলাতে পারবেন তো ডাক্তার সাহেব? বলেই বিভোরের কাছ থেকে দূরে পালায় সৈরিতি। বিভোর এখনও থ মেরে বসে আছে। সৈরিতির বলা কথাটা ওর মাথার ওপর দিয়ে চলে গেছে। এই কথাটারই বিশ্লেষণ করতে ব্যস্ত এখন সে। সৈরিতি যে এমন ধরনের কথা বলতে পারে সেটা কল্পনারও অতীত ছিল বিভোরের। দাদাবাবু, আপনার চা। শিবুর কথায় ভাবনা থেকে বেরিয়ে আসে বিভোর। এদিক ওদিক তাকিয়ে সৈরিতিকে গাড়ির কাছে পিছন ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে সে। তোমার বৌদিমণিকে ডাকো। বৌদিমণিকে চা দিয়ে এসেছি দাদাবাবু। ও, তাহলে দাও আমাকে। শিবু বিভোরকে চা দিয়ে চলে গেলে বিভোর চায়ের ভার নিয়ে উঠে যায় সৈরিতির কাছে। সন্ধ্যা। আচমকে নিজের নাম শুনে হাতে থাকা চায়ের ভার থেকে কিছুটা গরম চা বেখেয়ালে পড়ে যায় সৈরিতির হাতে। আহ! বিভোর চমকে ওঠে। তাড়াহুড়ো করে নিজের হাতের চাটা গাড়িতে রেখে সৈরিতির কাছে যায়। সৈরিতির হাতটা খানিকটা লাল হয়ে গেছে। বিভোর ব্যস্ত হয়ে পড়ে সৈরিতির ক্ষতস্থান দেখে। একটা সময় যেই মানুষটাই আঘাত এনেছিল সৈরিতির কপালে, আজ সেই মানুষটাই সৈরিতির সামান্য একটু বিষয়ে ব্যস্ত হয়ে উঠেছে। গাড়ি থেকে জলের বোতলটা বের করে সৈরিতির হাতে সযত্নে ঢেলে দিতে দিতে ফু দিতে থাকে। সৈরিতি মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দেখছে তার সেই চেনা ডাক্তার সাহেবকে, তার ভোরের আকাশকে। জ্বালাটা একটু কমেছে সন্ধ্যা? সৈরিতির উত্তরের অপেক্ষায় চেয়ে থাকে বিভোর সৈরিতির মুখ পানে। সৈরিতি হাসে। আপনি এতটা ব্যস্ত হবেন না ডাক্তার সাহেব, তেমন কিছু হয়নি। কি বলছো ভেবে দেখেছো কতটা লাল হয়ে গেছে জায়গাটা? আপনি একজন ডাক্তার, আপনার তো জানা উচিত কম গরম কিছু পড়লে সেই জায়গাটা কিছুক্ষণ লাল হয়ে থাকে, কিন্তু কিছুক্ষণ পর আবার আগের মতন হয়ে যায়। অনেক কিছু জেনে গেছো দেখছি। তুমি তো ডাক্তার হতে পারতে তাহলে। আব, চুপ করো, একটা কথাও নয়। গাড়িতে অয়েন্টমেন্ট আছে, নিয়ে আসছি, তুমি দোকানে গিয়ে বসো। সময় গড়িয়েছে কয়েকটা মাস। তথাকথিত 4টি ঋতু পেরিয়ে বিবাহের 7ম মাসে পদার্পণ করেছে বিভোর সৈরিতির সম্পর্ক। এরই মধ্যে মালদ্বীপ, কালিম্পং সহ পাহাড়, সমুদ্র, প্রকৃতির এমন নানান সৌন্দর্যকে সাক্ষী রেখে একে অপরকে অপরিসীম ভালোবেসে গেছে দুজন। দুটো শরীর একটা শরীরে পরিণত হয়েছে বহুবার। সৈরিতির সমস্ত লজ্জা কাটিয়ে সৈরিতিকে আপন করে নিয়েছে বিভোর। তবু এত কিছুর মাঝে সৈরিতির একটা অভ্যাস পাল্টাতে পারেনি বিভোর। সৈরিতি তার ডাক্তার সাহেবকে এখনও তুমি বলে ডাকতে পারেনি। বহুবার বলতে গিয়েও জিভের ভেতরে আটকেছে কথা। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে ঘড়িতে এখন রাত 3:05। আজ আবারও দুটো শরীরের মিলন ঘটেছে। সৈরিতি তার অর্ধনগ্ন শরীরটা ভালো করে ঢেকে নিয়ে বিভোরের বুকে মাথা রেখে শুয়ে আছে। চোখটা থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রুকণা। বিভোর ব্যস্ত হয়ে পড়ল সৈরিতির চোখের জল দেখে। ব্যথা পেয়েছে খুব? সৈরিতি আরও শক্ত করে আঁকড়ে ধরে বিভোরের নগ্ন বুক। 8 মাস পড়তে চলল আমাদের বিবাহের বয়স। আমাদের ভালোবাসার অংশ কি সত্যি আসবে না কোনো দিন? ডাক্তারবাবু কেন তাহলে আমাদের মিথ্যে আশা দেখালেন? তনুশ্রী দি কোনো মিথ্যে বলেনি সন্ধ্যা। ও যখন বলেছে নিশ্চয়ই তুমি কনসিভ করবে। একটু সময় দাও, সব কিছু তো এত সোজা নয়। আমরা তো এত চেষ্টা করছি, কই এর ফলাফল তো শূন্য। আমি সত্যিই একজন ব্যর্থ নারী। সবে 8 মাস হয়েছে, অপেক্ষা করো, সব ঠিক হবে। আমাদের প্রিন্স অথবা প্রিন্সেস আসবে। এই 8 মাসে তো বহু চেষ্টা করেছি আমরা কনসিভ করার জন্য, তবুও কেন একটা বাচ্চা দিচ্ছে না ভগবান আমাদের। তোমার ওভারি খুব উইক সন্ধ্যা। প্রতিবারের মিলনেই রক্তপাত হয় তোমার। এই অবস্থায় বেবি নিলে যে তোমার শরীরের অবনতি ঘটবে। ঘটুক অবনতি, আমি মরে গেলে ক্ষতি নেই, কিন্তু আমি মা হতে চাই। তুমি বেঁচে না থাকলে মা হবে কি করে বলো তো? তুমি কাকে মা বলে ডাকবে আমাদের সন্তান? কে দেবে তাকে মায়ের আদর, যত্ন, ভালোবাসা? বিভোরের বুকে মুখ গুজিয়ে কেঁদে যাচ্ছে সৈরিতি। মা হতে না পারার কষ্টটা এখন তার বহু গুণে হচ্ছে। বিভোরের হসপিটালের গাইনি ডাক্তার তনুশ্রী মজুমদারের সঙ্গে এক সাক্ষাতে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে ওরা দুজন জেনেছে সৈরিতি মা হতে পারবে, তবে খুবই সংকটজনক। ওর ওভারি খুবই দুর্বল। এই অবস্থায় বেবি নিলে মা ও সন্তান দুজনকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। তাই বিভোর সিদ্ধান্ত নিয়েছে সৈরিতিকে কনসিভ করতে ও দেবে না। বেবি চাই না ওর শুধু ওর সন্ধ্যাবতীকে চাই সব কিছুর বিনিময়ে। তাই তো সৈরিতির অগোচরেই প্রত্যেকবার মিলনে সে জন্ম নিয়ন্ত্রণ উপায় ব্যবহার করে। অনেক হয়েছে, এবার ঘুমাও, না হলে সকাল সকাল উঠতে পারবে না। ভুলে গেলে নাকি কাল কি আছে?
সৈরিতি বিভোরের থেকে সরে চোখের জলটা মুছে নেয়, তারপর একগাল হাসি নিয়ে তাকায় বিভোরের দিকে, যেন একটু আগে কিছুই হয়নি। সেটা ভুলে যাই কী করে বলুন তো? কাল আমার ননদ কামবৌদির 9 মাসের সাধের অনুষ্ঠান। কদিন পরে আমি পিসি আর মামি হতে চলেছি। আমার খুব আনন্দ হচ্ছে ডাক্তার সাহেব। বিভোর মুগ্ধ হয়ে তাকায় সরিতির দিকে। কে বলতে পারে এই মেয়ে একটু আগে সন্তান ধারণ করতে না পারার শোকে কাহিল ছিল, অথচ এখন অন্য কারো সন্তান আসার কথায় এতটা আনন্দিত হচ্ছে সে। তাহলে এবার ঘুমিয়ে পড়ো, 3:30 বাজে। এখন না ঘুমালে কিন্তু সকাল সকাল পৌঁছাতেই পারবো না আমরা। সব তো আপনারই দোষ। 10টার সময় ঘুম ধরে গিয়েছিল আমার, আপনিই তো। বলি নিজের মুখ চেপে ধরে সরিতি। মুরুকুসকে তাকায় বিভোর সরিতির দিকে। বিভোরের প্রেমময় চাহনিতে ঠোঁট থেকে হাত সরিয়ে লজ্জার সহিত নিজের মুখশ্রী আড়াল করে সরিতি। বিভোর শব্দ করে হাসে। ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না। 8 মাসে যা লজ্জা কাটাতে পারলাম না, সে নাকি আবার মা হতে চায়। ঘুমিয়ে পড়ো। বিভোর সরিতিকে নিজের দিকে সরিয়ে এনে জড়িয়ে ধরলো তাকে। সরিতিও ক্লান্ত শরীরটা নিয়ে মুখ গুজল বিভোরের লোমশ বুকে। এটা কি ঠিক বৌমনি? তোমার আসার কথা ছিল কালকে, অথচ তুমি আজ বেলা 10টায় আসছো। হ্যাঁ, সরিতির সামনে এখন ভরা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে বিনিতা। সময়ের ব্যবধানে এই দুজনের সম্পর্কে এসেছে অনেক পরিবর্তন। আগে সরিতি নিতুকে বৌদি বলে ডাকলেও এখন নিতু সরিতিকে বৌমনি বলে ডাকে। আর 2 বছরের বড় সরিতিও নিতুকে বৌদি না বলে নাম ধরেই ডাকে ওর। এটাই ওদের নাকি পারস্পরিক বোঝাপড়া। আর তাই দুজনের মধ্যে এই সম্পর্ক ছাড়াও একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়েছে। আমাকে না বলে তো দাদাকে বল নিতু, কাল নাকি ওনার একটা ওটি ছিল। এই এক্সকিউজটা দিও না তো একদম। দাদা ভাই না হয় ওটির জন্য কাল আসতে পারিনি, কিন্তু তুমি তো বাড়িতেই ছিলে, তুমি তো আসতে পারতে। কাল আসিনি তো কী হয়েছে, আজ তো এসেছি। চল বোন আমার, আর রাগ করিস না। আমাকে না হয় বুঝিয়ে নিলে। যাও না ভিতরে, তোমার জন্য তোমার ভাইয়া ওয়েট করছে। ওকে কিভাবে বোঝাও দেখব। এই নিতু, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমি কি তোর ভাইয়া, তোর বরকে ভয় পাই নাকি? ভয় পাওয়ার কথা হচ্ছে না, ও তোমার ওপর অভিমান করেছে। গত 2 মাস তুমি এই বাড়ি আসনি, এই জন্য তোমার ভাইয়া খুব কষ্ট পেয়েছে বৌমনি। সৌজন্য লাহিড়ী তার একমাত্র আদরের ছোট বোনের ওপর বেশিক্ষণ অভিমান করে থাকতে পারবে না নিতু। তুই চিন্তা করিস না। ঠিক আছে, তোমাদের ভাই বোনকে নিয়ে চিন্তা করা না হয় বাদ দিলাম, এবার আমাদের নিয়ে একটু চিন্তা করো বৌমনি। আমার দাদা ভাই কোথায়? সরিতি হেসে নিতুর গালে হাত রাখে, তারপর দরজার দিকে ইশারা করে। সরিতি ইশারায় নিতু সেই পানে চায়। সামনে বিভোরকে দেখে ছুটে যেতে গেলে হাত ধরে বাধা দেয় সরিতি। এই অবস্থায় ছুটিস না, আমার জুনিয়র খুব কষ্ট পাবে। তোর দাদা ভাই আসছে তো এই দিকে, দাঁড়া এখানে। বিভোর হাতে থাকা মিষ্টির প্যাকেট, শপিং ব্যাগ, সব জিনিসগুলো সোফায় রেখে এগিয়ে আসে বিনিতার দিকে। বিনিতা আনন্দে জড়িয়ে ধরে বিভোরকে। কেমন আছিস দাদা ভাই? কদিন পর আমার ছোট্ট নিতু মা হবে, যাকে আমি নিজের হাতে করে মানুষ করেছি। সেই পুচকে মেয়েটাও কদিন পর একটা পুচকেকে পৃথিবীতে আনবে। আমার আনন্দ হবে না? খুব আনন্দ হচ্ছে আমার। দাদার কথায় আবেগে ভেসে যায় নিতু, চোখ দিয়ে গড়িয়ে পড়ে আনন্দ অশ্রু। সরিতি মন ভরে দেখছে 2 ভাই বোনের ভালোবাসা। তখনই চোখ যায় সৌজন্যর দিকে। ওর দিকে তাকিয়ে আছে সে। ও তাকাতেই অন্যদিকে চোখ ফেরালো সৌজন্য। সরিতি বুঝলো তার ভাইয়াটা সত্যি বড্ড অভিমানী। এইদিকে 2 ভাই বোনকে ছেড়ে সে গেল নিজ ভাইয়ের মানভঞ্জন করতে। যেখানে বসে নিতু স্বাদ ভক্ষণ করবে সেই জায়গাটারই ডেকোরেশনের জন্য পরামর্শ দিচ্ছিল সৌজন্য। সরিতি এসে ওর পেছনে দাঁড়ায়। সৌজন্য বুঝতে পেরেও পিছু ঘোরে না। সরিতি সৌজন্যের চুল টেনে ধরে। সৌজন্য পিছু না ফিরে এগিয়ে যায়। সরিতিও যায় পিছন পিছন। শেষমেশ যখন দেখে সৌজন্য ইচ্ছে করেই তাকে পাত্তা দিচ্ছে না, তখনও সৌজন্যের সামনে গিয়ে দাঁড়ায় 2 হাত কোমরে রেখে। সৌজন্য ভুরু কুঁচকায়। কি চেয়ে এখানে? আমার ভাইয়া মিস্টার সৌজন্য লাহিড়ী এই ভিড়ের মধ্যে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আপনি দেখেছেন তাকে? রীতি সর এখান থেকে, অনেক কাজ আছে আমার। সৌজন্য সরিতিকে পাশ কাটিয়ে যেতে গেলে সরিতি 2 হাত বাড়িয়ে সামনে এসে দাঁড়ায় সৌজন্যের। আই অ্যাম সরি। রীতি সর। বলছি তো সরি, আমাকে যেতে দে। আমার ভুল হয়ে গেছে। আমাকে মার ধর, যাইছে কর, কিন্তু কথা বল আমার সাথে। আচ্ছা এই দেখ আমি উঠবস করছি। বলেই জনসম্মুখে কান ধরে উঠবস করতে থাকে সরিতি। সৌজন্যের চোখ বড় বড় হয়ে যায়। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন সবাই তাকিয়ে আছে সরিতির দিকে, কিন্তু সরিতির এই বিষয়ে কোনো
হেলদোল নেই। সৌজন্য আশপাশ তাকিয়ে ছড়ির দিকে তোলে, তারপর টেনে ঘরে নিয়ে যায়। আমাকে এখানে নিয়ে এলি কেন? কবে বড় হবি তুই রীতি? এখনও বাচ্চাদের মতো পাগলামি করে যাবি? বিয়ে তো হয়ে গেছে তোর, এবার একটু বড় হ। আমি বড় হব না, আমি বড় হব না। আমার ভাইয়ের কাছে আমি ছোট হয়ে থাকতে চাই। তোর নীরবতা যে আমার বুকে এসে আঘাত করে রে ভাইয়া। সরিতির চোখে জল স্পষ্ট। সৌজন্য ছোট থেকে বোনের চোখের জল সহ্য করতে পারে না, বুকে টেনে নেয় সরিতিকে। পাগলি একটা। আর রাগ করবি না তো আমার ওপর? করবো না, তবে একটা শর্তে। শর্ত? প্রতি মাসে অন্তত 2 বার করে এই বাড়ি আসতে হবে। রাজি আছিস নাকি বল? রাজি।